যোগাযোগ আর শিল্পায়নের হাত ধরে সারা বিশ্বে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা। বাংলাদেশেও গেল এক দশকে নতুন মাত্রা পেয়েছে স্টার্টআপ। তবে এসব নতুন উদ্যোগের ঝুঁকি বিবেচনায় সম্প্রতি এ খাতে বিনিয়োগ কমে আসছে। এ নিয়ে থাকছে বিস্তারিত। সাথে শেয়ার বাজার, আমদানি রপ্তানি, বন্দর ও হাটের খবর জানাবো বৌনি আয়োজনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন। সারা বিশ্বে গত বছরের শেষ প্রান্তিক থেকে এ বছরের প্রথম প্রান্তিকে 6% পর্যন্ত বেড়েছে নতুন উদ্যোক্তার বিনিয়োগ। তবে সেটি যদি 2018 সাল থেকে তুলনা করা হয়, 2018 সালের পরে এটি সবচেয়ে কম বিনিয়োগের দ্বিতীয়টি। আমরা একটু বিস্তারিত চিত্র দেখে নিতে চাই। 2022 সালের প্রথম প্রান্তিকে যখন $155 বিলিয়ন বিনিয়োগ হয়েছিল, 2023-এর প্রথম প্রান্তিকে আমরা দেখছি যে $82 বিলিয়ন বিনিয়োগ হয়েছিল। 2024-এর প্রথম প্রান্তিকে আমরা দেখছি $66 বিলিয়ন সারা বিশ্বে স্টার্টআপ বিজনেসে বিনিয়োগ হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে গত বছর শেষ প্রান্তিকে $62 বিলিয়ন বিনিয়োগ হয়েছিল সারা বিশ্বে, যেটি কিছুটা বেড়েছে, 6% বেড়েছে। তবে গত বছরের প্রথম প্রান্তিক থেকে যদি তুলনা করি, $82 বিলিয়ন থেকে $66 বিলিয়ন, অর্থাৎ গত বছর থেকেও এবছর প্রথম প্রান্তিকে বিনিয়োগ কমেছে স্টার্টআপে প্রায় 20%। আমরা একটু এশিয়ার যেই দেশগুলো রয়েছে সেখানে জানেন যে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে। এশিয়ার বাজার যেমন অভ্যন্তরীণ বাজার বা স্থানীয় বাজার বড় হয়েছে, তেমনি করে এশিয়ার বাজারে বহির্বিশ্বেও এশিয়ার বাজারের পণ্যের চাহিদা বেড়েছে। সে কারণে এশিয়ায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছিল, তবে সেখানে কিছুটা ভাটা পড়েছে। বাংলাদেশে আমরা দেখতে পাই যে 2023 সালের শেষ 3 মাসে $22.2 মিলিয়ন বিনিয়োগ হয়েছিল, যেটি 2024 সালের প্রথম 3 মাসে $6.7 মিলিয়ন, অর্থাৎ 70% বেশি কমেছে বিনিয়োগ। ভারতে যদি আমরা একটু চিত্র দেখি, ভারতে আমরা দেখতে পাই যে 2023 সালের শেষ 3 মাসে $2.2 বিলিয়ন বিনিয়োগ হয়েছিল। সেখান থেকে শুরু করে এবছর প্রথম 3 মাসে $1.6 বিলিয়ন বিনিয়োগ হয়েছে, অর্থাৎ 27% কমেছে ভারতেও। পাকিস্তানে নতুন কোনো বিনিয়োগ দেখা যায়নি এবছর প্রথম প্রান্তিকে। চীনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে $10.7 বিলিয়ন বিনিয়োগ ছিল গত বছর শেষ প্রান্তিকে, এবছর প্রথম প্রান্তিকে $3.3 বিলিয়ন, সেখানেও প্রায় 70% কমেছে। সিঙ্গাপুরের ক্ষেত্রেও আমরা দেখতে পাই একই রকম চিত্র, 65% কমেছে নতুন ব্যবসায় বিনিয়োগ বা স্টার্টআপ বিনিয়োগ। বাংলাদেশে এবছর প্রথম 3 মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে $6.7 মিলিয়ন বিনিয়োগ হয়েছে স্টার্টআপ ক্ষেত্রে। আমরা এবার একটু দেখে নিতে চাই যে আমাদের স্টার্টআপে প্রথম দিকে যারা বিনিয়োগ করেন, অর্থাৎ ব্যবসার শুরুতে যেই বিনিয়োগের পরিমাণ, সেটাও যদি আমরা দেখি যে গত বছর দ্বিতীয় প্রান্তিকে ব্যবসার শুরুতে বিনিয়োগ করেছিলেন প্রায় 40% এবং ব্যবসা পরিণত হওয়ার পরে বিনিয়োগ করেছিলেন 60%। তৃতীয় প্রান্তিকে যদি আমরা দেখি যে সেখানেও এরকম 40%, 60%-এর একটি অনুপাত ছিল। চতুর্থ প্রান্তিকে আমরা দেখতে পাই ব্যবসার শুরুতে অনেক বেশি বিনিয়োগ করেছিলেন, তখন $16.7 মিলিয়ন বিনিয়োগ হয়েছিল ব্যবসার শুরুতে, $5.5 মিলিয়ন হয়েছিল পরিণত ব্যবসায়। কিন্তু এবছর আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই, অর্থাৎ প্রায় 80% ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে পরিণত ব্যবসায়, অর্থাৎ ব্যবসার শুরুতে ঝুঁকি নিতে কেউ রাজি হচ্ছে না। এই যে ঝুঁকি নিতে একটা শঙ্কা বা দ্বিধাদ্বন্দ্ব বা নতুন উদ্যোগ কমে যাওয়া, এর কারণ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শফিকুল আলম, তিনি বেজ সলিউশনের চেয়ারম্যান। তার সাথে আমরা এই বিষয়ে আড্ডা দিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। একটু জানতে চাই যে বিনিয়োগ, নতুন উদ্যোগে বিনিয়োগ বা স্টার্টআপ, এটি তরুণদের মাঝখানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশে গেল 1 দশক ধরে। সেখান থেকে এই বিনিয়োগ আকৃষ্ট করতে বৈদেশিক বিনিয়োগ বলেন বা দেশীয় বিনিয়োগ বলেন, সেখানে এই যে বড় ব্যবসাকে আকৃষ্ট করে ছোট ব্যবসায় বিনিয়োগ করানো, সেখানে আসলে তরুণরা কতটুকু সমর্থ হয়েছে। আর পাশাপাশি জানতে চাই যে সারা বিশ্বে যে স্টার্টআপে বিনিয়োগ কমছে, এর কারণ হিসেবে কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমাকে শোনা যাচ্ছে, আই এম অডিবল টু দ্য অডিয়েন্স। সেটি হচ্ছে যে আমরা যদি স্টার্টআপ বলতে চাই, স্টার্টআপের ডেফিনিশনে যদি বেসিকে ফেরত যাই, যে কোনো ইনভেস্টমেন্ট সেটি হচ্ছে দুটো মেইন ফিচার থাকতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে যে এটি হতে হয়
একটু ছোট পরিসরে, অর্থাৎ স্ট্যাবলিশ গ্রুপগুলোর আন্ডারে, আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যখন দেখা যায় যে গ্রুপ অফ কোম্পানিজ অনেক বড় ব্যবসা করছে, তারা যখন কোনো সাবসিডিয়ারি খুলে তখন কিন্তু স্টার্ট আপ হয় না। স্টার্ট আপের প্রথম শর্ত হচ্ছে যে তরুণরা, স্পেশালি তরুণ নেসেসারি না, কিন্তু ইম্পর্টেন্স হচ্ছে যে নতুন করে শুরু করা, এক। দ্বিতীয় কথা হচ্ছে ইনোভেশন থাকতে হবে, হ্যাঁ, ডিসরাপশন থাকতে হবে। কোশ্চেন হচ্ছে যে এই ইনোভেটিভ আনটেস্টেড অন্টারপ্রিনিয়াররা যারা আসবেন তাদেরকে ফান্ডিং পাবেন কোথায়, তারা টাকা পাবেন কোথায়? তাদের তো বাবা মা ফ্যামিলি থেকে ওইভাবে টাকা দেয় না। আমরা দেখেছি, আমি বেসিসে অ্যাক্সেস টু ফাইন্যান্সের কাজ করেছি অ্যাজ এ কোচেয়ার অনেকদিন, ঢাকা চেম্বার থেকে একই ধরনের কাজ করে থাকি। তো এখানে আমরা দেখে থাকি প্রবলেমটা কোথায় হয়। প্রবলেম হচ্ছে যে তরুণদেরকে আত্মীয়, বাবা মা, ভাই বোনই ট্রাস্ট করতে চান না। এটা একটা চ্যালেঞ্জ। তো সেই জায়গায় এসে আমরা দেখি দুটো জায়গা থেকে তারা পান। একটা হচ্ছে যে অ্যাঞ্জেল ইনভেস্টর, এটিও কিন্তু সারা পৃথিবীতে, স্পেশালি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইরান এবং স্পেশালি ওই অঞ্চলের যে একটা আপনার আমরা যে দেখতে পাচ্ছি যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে একটা টেম্পটেশন, এখানে একটা সবসময় একটা অস্থিরতা কাজ করছে, এই কারণে কিছুটা ইম্প্যাক্ট, বাট মেইনলি ইম্প্যাক্টেড হচ্ছে ডলার কারেন্সি একটা বড় সমস্যা। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে স্টার্ট আপে অ্যাঞ্জেল ইনভেস্টররা ছাড়া টাকা দেওয়ার চেষ্টা করেন বা টাকা দেন হচ্ছে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল। তো ভেঞ্চার ক্যাপিটাল যেটা করা হয়, ভেঞ্চার ক্যাপিটালের ফর্মুলাই হচ্ছে যে তারা 10টা 12টা 15টা বিজনেসে ইনভেস্ট করবে, এর থেকে একটা বা দুটো বিজনেস ভালো করবে। সো এই হেজিংটা অটো হেজিং হয়। স্টার্ট আপের যে সুবিধা সেটা হচ্ছে যে স্টার্ট আপ কিন্তু যারা ভালো করবেন অনেক ভালো করবেন, আবার অনেক স্টার্ট আপ বন্ধ হয়ে যাবে। এটি হচ্ছে বেসিকলি দ্য নেচার অফ স্টার্ট আপ। সেই জায়গায় আমি মনে করি যে এই যে বৈশ্বিক পরিবর্তন এবং চ্যালেঞ্জের জায়গা, প্লাস স্টার্ট আপের ধৈর্য লাগে, সেটি হচ্ছে যে যখন আপনি শুরু করবেন তখন কেউ আপনাকে ট্রাস্ট করবে না। আপনি স্বাভাবিকভাবেই আপনাকে ইনোভেটিভ হতে হবে, আপনাকে অলওয়েজ ডিসরাপশন ঘটাতে হবে। তো বাংলাদেশে যেহেতু আইটি ইন্ডাস্ট্রি, আইটি এনাবল সার্ভিসেস এর ক্ষেত্রে আমরা যতই বলি না কেন, স্টিল মনে করি যে কিছু কিছু হয়েছে, বাট অনেক ক্ষেত্রে আরো অনেক বেশি সুযোগ আছে, যেখানে আমি মনে করি যে স্টার্ট আপদেরকে গ্রুমিং করা। আমাদের স্টার্ট আপের যে অনারেবল প্রাইম মিনিস্টার আন্ডার স্টার্ট আপ বাংলাদেশ যেটা আছে, যেটা টিনা আপা দেখেন, বা আমিও ব্যক্তিগতভাবে ইউকের স্পেশালি ব্রিটিশ কাউন্সিল এবং আমেরিকান সেন্টারের সাথে থেকে অনেকগুলো 8টা 10টা ওয়ার্কশপ করেছি যে স্টার্ট আপে আসবে যারা, কেন আসবে, তাদের বেনিফিটটা কি। গত বছর দেখেন লাস্ট ফিসকাল ইয়ারের ট্যাক্সেশনে কিন্তু স্টার্ট আপ স্যান্ডউইচ নামে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে দীর্ঘকালীন একটা ট্যাক্স বেনিফিট পাবেন। তো সেই জায়গাগুলোর থেকে গভর্নমেন্টের ফিসকাল পলিসি, গভর্নমেন্টের আগ্রহ, আমরা যারা বেসিস সহ স্টার্ট আপের যে অর্গানাইজেশনগুলো আছে সেখান থেকে কিন্তু প্রমোট করা হচ্ছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে তরুণদেরকে এই যে প্যাশনেটলি একটা ইনোভেশনের দিকে যাওয়া, আর&ডি করা, সেখান থেকে ডিফারেন্ট কিছু করা, নতুন কিছু করা, এই জায়গায় আমাদের তরুণদের আগ্রহের জায়গাটায় মাঝে মাঝে আমার কাছে কোশ্চেনেবল মনে হয়। স্যার, আপনার স্যার আপনি বলছিলেন যে বিজনেস মডেলের কথা, সেখানে একটা সাস্টেইনেবল বিজনেস মডেল করতে হবে। পাশাপাশি আপনি বলছিলেন যে সরকার কর্তৃক যে নীতি সহায়তা দেওয়া হয় সেগুলো তরুণ উদ্যোক্তাদের সহায়তা করছে, কিন্তু তাদের যেই চিন্তার জায়গাটা প্রসারিত করা, এবং আমরা যদি বৈশ্বিক বিনিয়োগ আনতে চাই দেশে, আমরা যদি ফরেন ইনভেস্টরদেরকে আকৃষ্ট করতে চাই, সেক্ষেত্রে তরুণদের আসলে কি করণীয়? তরুণদের প্রথম করণীয় হচ্ছে যে আসলে মানুষের প্রবলেম নিয়ে স্টার্ট আপের একটা সূচনা, স্টার্ট আপের বিজনেসের সংজ্ঞার ভিতরে আছে যে এক্সিস্টিং যে কোনো কিছু আছে এটাকে বলা হয় 0 to 1 আর 0 to ইনফিনিটি, অর্থাৎ আপনি এমন কিছু করবেন যেটা অতীতে ছিল না, অথবা বাইরে আছে কিন্তু বাংলাদেশে, যেমন উবার পাঠাও, আমরা দেখেছি বিডি জবসের ফাইম বাইরে এক সময় এটা শুরু করেছেন, আয়মান শুরু করেছেন, আমাদের বেসিসের ছোট ভাই ও শুরু করেছে 10 মিনিটস স্কুল, এটা যদিও খান একাডেমি থেকে আইডিয়াটা আসছে। প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনাকে মানুষের প্রবলেম নিয়ে কাজ করতে হবে, এই প্রবলেম সলিউশনের জন্য নতুন করে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস লঞ্চ করতে হবে, যেটি আপনার শুরুটা ছোট হলেও এটা স্কেল আপ হবে হচ্ছে জ্যামিতিক হারে। তো এই ডেফিনেশনটা, স্টার্ট আপের ডেফিনেশনের ভিতরে সবচেয়ে বেশি মিসনোভার আছে। আমাদের তরুণরা বুঝতে পারে না স্টার্ট আপ আর এসএমইর ভিতর ডিফারেন্সটা কি। এসএমই হচ্ছে যে ছোট বিজনেস করবেন, এটা দোকান হতে পারে, মিষ্টির দোকান হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, গার্মেন্টস ব্যবসা হতে পারে, অনলাইন ব্যবসা হতে পারে, অল আর এসএমই, যেটি হচ্ছে নর্মাল নেচারের, যে যে 8-10 জন করছে আমিও করছি এরকম। কিন্তু স্টার্ট আপ মানে হচ্ছে এমন কিছু করবার চেষ্টা করা যেটা অতীতে ছিল না, ভবিষ্যতে যখন এটাকে সাকসেসফুল হবে তখন এটার এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে। অর্থাৎ এই বছর যদি 1 কোটি টাকা টার্নওভার হয়, দ্বিতীয় বছর 10,
তারপরে 100 কোটি টাকা, এরকম ভাবে টার্নওভার এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার কথা বলছিলেন স্যার, আর সাথে বলছিলেন যে কয়েকটি ডাইমেনশন নিয়ে কাজ করতে হবে যদি একটা স্টার্টআপ বিজনেসকে পরিণত করতে হয় বা সেটিকে বড় পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ শফিকুল আলম এফসিএ। তিনি জানাচ্ছিলেন যে স্টার্টআপ বিজনেসকে পরিণত করতে বা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নিতে প্রয়োজন বহুমুখী উদ্যোগ। যাচ্ছে একটা বিরতিতে, একটু পরে ফিরছি আবারও বৌনি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বৌনি। সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল একীভূত হওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চুক্তি সই হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিয়া সুলতানা, তার সাথে জানবো বিস্তারিত। সেলিয়া, জানাবেন যে এই যে ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া, সেটি মাঝখানে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক কিছুটা লাগাম টেনেছিল। তারা বলছিল যে 5টি ব্যাংকের অর্থাৎ 10টি ব্যাংকের 5টি একীভূতকরণের পরবর্তীতে আসলে তারা সিদ্ধান্ত নিতে যাবে, কিন্তু আমরা দেখছি যে নতুন করে আবার চুক্তি সই হচ্ছে। জানাবেন যে এর পরবর্তী প্রক্রিয়াগুলো কি, সেখানে অডিট ফার্ম নিয়োগ দেওয়া থেকে শুরু করে আসলে কতদূর এগোলো এই একীভূত করার প্রক্রিয়া? প্রথমত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আসলে কোনো প্রক্রিয়াই বন্ধ করেনি। এখানে দুটো ব্যাংক যারা একীভূত হতে চায় তারা নিজেদের মধ্যে আলোচনার সাপেক্ষে তারা সিদ্ধান্ত নেয় তারা আসলে একীভূত হতে যাবেন কিনা। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ থাকে না। শুরুর দিকে যখন পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত হয়েছিল সেখানে আলোচনা সমালোচনা এসেছিল, তারপর থেকে কিন্তু ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্তেই, যেমন আপনারা জানেন যে ন্যাশনাল ব্যাংক কিন্তু নিজে পুনরায় আবার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে যে তারা কোনো মার্জারে যাবে না। ঠিক বেসিক ব্যাংকের ক্ষেত্রেও তারা বলছে তারা একীভূত হবে না, তারা নিজেদের একটি ইন্ডিপেন্ডেন্ট যে সিদ্ধান্ত, স্বাধীন সিদ্ধান্ত, সেখানে অনুযায়ী তারা একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর আজ যে ব্যাংক দুটো একীভূত হয়েছে, বিডিবিএল এবং সোনালী ব্যাংক, তারা কিন্তু বলছে যে রাষ্ট্রায়ত্ত দুটো ব্যাংকের নিয়ন্ত্রণ থাকার কারণেই কিন্তু তারা একীভূত হওয়াটা তাদের জন্য সহজ হচ্ছে। সেখানে 32% ঋণ, খেলাপি ঋণ নিয়ে হচ্ছে ডিবিবিএল সোনালী ব্যাংকের সাথে যে একীভূত হচ্ছে, তারা বলছেন যে এই ঋণ আগামী 6 মাসে হয়তো তুলে নিয়ে আসা, যেটি বাংলাদেশ ব্যাংকের নিয়ম রয়েছে যে ব্যাংকগুলোকে নিজেদের পুনরায় সক্ষমতা বাড়ানোর জন্য এই কাজটি করতে হবে, খেলাপি ঋণ কমাতে হবে, 15% নামিয়ে নিয়ে আসতে হবে, সেটি তাদের পক্ষে সম্ভব নয়। তবে সোনালী ব্যাংকও কিন্তু নিজেদের যে পরিচালনা পর্ষদের বৈঠক করেছে, তারা দাবি করেছে সেখানে তারা দেখেছে ডিবিবিএল এর সাথে যে অন্যান্য যে সূচকগুলো রয়েছে, বিশেষ করে যে সম্পদ এবং অন্যান্য যে লেনদেনগুলো রয়েছে, সেই জিনিসগুলো ইতিবাচক, এবং তারা মনে করছেন যে বিডিবিএল এর যে ঋণ, খেলাপি ঋণ রয়েছে, তারা নিজেদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সোনালী ব্যাংক সেটিকে আবার পুনরুত্থান করতে পারবে। তবে এই জায়গায় তারা নিশ্চিত করেছে যারা দু ব্যাংকের কর্মচারী রয়েছেন সেখানে যেমন কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক একইভাবে যারা বিনিয়োগকারী রয়েছেন, যারা হচ্ছে বিশেষ করে লেনদেন করেন, আমানতকারী রয়েছেন, তাদেরও কোনো ধরনের সমস্যা হবে না। এ ছিল আমার কাছে সর্বশেষ। সেলিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সেলিয়া সুলতানা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সোনালী ব্যাংক এবং বিডিবিএল এর একীভূত হবার সবশেষ খবরাখবর। সূচকের উত্থানের মাধ্যমে ইতিবাচক ধারায় চলছে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে বিস্তারিত। এদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সূচকের পতন হয়, তারপরে 11টা থেকে ধারাবাহিকভাবে সূচকের উত্থান হয়েছে। এখনো পর্যন্ত সূচক বেড়েছে 32.87 পয়েন্ট। প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 5693.91 পয়েন্টে বেড়েছে। সরিয়া সূচক 7 পয়েন্ট এবং ভালো মানের কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক বেড়েছে 14.53 পয়েন্ট। এর মধ্যে লেনদেন হয়ে গেছে 771 কোটি টাকার। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, 210টি প্রতিষ্ঠানের শেয়ার দর, 138টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে এখনো পর্যন্ত 42টি। লেনদেন শেষ হলে বলা চলে যে এই ধারা অব্যাহত থাকলে শেয়ার বাজারে আজকেও সূচকের উত্থান হবে। আমরা একটু দেখে নিতে চাই পুঁজিবাজারে এই সপ্তাহের আলোচিত খবরাখবর রয়েছে। কেপিসির উৎপাদনে আসার খবর এবং বেশ কিছু কোম্পানির পর্ষদ সভা। আমরা পর্ষদ সভার তারিখগুলো দেখে নেব। প্রথমেই বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রত্যেকেই পর্ষদ সভা রয়েছে 14 মে। আল আরাফা ইসলামী ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যমুনা ব্যাংক, তারাও 14 তারিখে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আমরা এবার দেখতে চাই যে কেপিসি উৎপাদনে আসছে
বিদ্যুৎ খাতের এই কোম্পানিটি উৎপাদনে আসার খবর আমরা দেখে নেব। কাজ শুরু হয়েছে 24 মার্চ 2022 থেকে। ধারণ ক্ষমতা 40 মেগাওয়াট। উৎপাদন বন্ধ করা হয়েছে, সে থেকে উৎপাদন বন্ধ। পুনরুৎপাদন শুরুর তারিখ ঘোষণা করা হয়নি, তবে কাজ শুরু হয়েছে। স্থান যশোর। পুনরুৎপাদনে আসবে 9 মে, অর্থাৎ এসেছে ইতিমধ্যে। খুলনায় কেপিসির আরও একটি যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেটির কথা বলছি, ধারণ ক্ষমতা যার 115 মেগাওয়াট। আবার একটু বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরলাম আবারও। দেখছেন বৌনি। 40% শুল্ক নির্ধারণ জটিলতায় ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে পেঁয়াজের আমদানি। তবে সংকট কাটাতে নতুন করে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলছে। নিয়ে আরও জানাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবে যে এই যে 40% শুল্ক নিয়েই পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে, বাজারে এখন 70 টাকা থেকে শুরু করে 75 টাকা দরে পেঁয়াজ পাওয়া যাচ্ছে। এই পেঁয়াজ যদি ভারত থেকে আমদানি করা হয় সেটির কেজি পড়ছে 73 টাকা করে। সেটি বাজারে আসলে কত টাকায় বিক্রি হবে, ব্যবসায়ীরা কি বলছেন? ভোমরা বন্দরের ব্যবসায়ী যেটি বলছেন যে অতিরিক্ত শুল্ক দিয়ে তারা যে পেঁয়াজটি বর্তমানে নিয়ে আসছেন সেটি বাজারে আসলে 70 টাকার উপরেই দাম থাকবে। কারণ তাদের এখান থেকে যে শুল্ক দিয়ে আনা হচ্ছে, যে পেঁয়াজটি মূলত ভারত থেকে যে রেটে কেনা হচ্ছে সেই রেট থেকে বাংলাদেশের বাজারে পৌঁছানো পর্যন্ত তাদের যে খরচ হচ্ছে সেটি আসলে সমন্বয় করাটা কঠিন। তারা যেটি বলছেন, বাংলাদেশের বাজারে যে পেঁয়াজের দামটি যদি না বাড়ে সেক্ষেত্রে তারা লোকসানের মুখে পড়বেন। কারণ ভারত সরকার যেদিন থেকে অনুমতি দিয়েছে তার পরপরই কিন্তু 40% যে শুল্ক নির্ধারণ করে দিয়েছে, সেই অতিরিক্ত শুল্ক দিয়ে তারা কিন্তু প্রথম কয়েকদিন কিন্তু এই পেঁয়াজটি আনছিলেন না। সীমিত পরিমাণে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ এসেছে তারপরও। কিন্তু আজকে আমরা যেটি জানতে পেরেছি যে ব্যবসায়ী যেটি বলছেন যে আজকে তাদের সেই যে পেঁয়াজটি তারা 40% শুল্ক দিয়ে নিয়ে আসেন, তবে সেটি 30 ট্রাকের উপরে, অর্থাৎ প্রায় 70 থেকে 80 মেট্রিক টন পেঁয়াজ এই বন্দর দিয়ে আজকে আমদানি হতে পারে। যদিও বাজারে প্রচুর চাহিদা রয়েছে পেঁয়াজের, আগামী ঈদকে সামনে রেখে চাহিদা বাড়ছে, সেই হিসেবে তারা বলছেন যে বাজারে দাম বাড়তে পারে। স্থানীয় বাজারে বা দেশের বাজারে যদি দাম বাড়ে সেক্ষেত্রে তাদের লোকসানটা হবে না, তবে তারা সমন্বয় করেই আসলে এই পেঁয়াজটি তারা বাজারে বিক্রি করবেন। আগামী আরো কয়েকদিন পর কিন্তু আরো বড় একটি চালান সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে আসতে পারে, এমনটিও বলছেন ব্যবসায়ীরা। তবে তারা অতিরিক্ত পরিমাণে পেঁয়াজের এলসি খুলছেন না বা বেশি পরিমাণে পেঁয়াজ আনবেন না। বাজারের চাহিদা অনুযায়ী ঠিক যে পরিমাণ চাহিদা রয়েছে সেরকমই একটি পরিমাণ তারা নির্ধারণ করে আসলে এবারের পেঁয়াজটি তারা আনছেন। তো এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে ঈদের আগে ঠিক কি পরিমাণ পেঁয়াজ আসতে পারে সেটি এখনো তারা নির্ধারণ করেনি, তবে যে পরিমাণ পেঁয়াজ আসবে তাতে চাহিদা সমন্বয় করে তারা দামটি আসলে নির্ধারণ করবেন। শাফিন। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছিলেন ভোমরা স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলবে এবং আসবে খুব শীঘ্রই। এই ছিল আজকের বৌনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।